আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টরের লব্ধি আর হচ্ছে ভেক্টরের উপাংশ। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই বেসিক দুইটা কনসেপ্ট। পুরা ফিজিক্সে এই দুটো জিনিস খুবই বেশি ইম্পর্ট্যান্ট এবং খুবই বেশি কাজে লাগবে। ফিজিক্সে খুঁজে তুমি হয়তো 2টা থেকে 3টা চ্যাপ্টার এমন পাবা যেখানে এই জিনিসটা লাগে না, আর সব চ্যাপ্টারে এই জিনিসটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট এবং খুবই বেশি কাজে লাগে। এইটা না জানলে তুমি ফিজিক্সের আর কোনো কিছুতেই আগাইতে পারবে না। সো লব্ধি এবং উপাংশ এই দুটো কনসেপ্ট তোমাকে খুব ভালো ক্লিয়ার থাকতে হবে। এটা তোমার এইচএসসিতেও লাগবে, অ্যাডমিশনও লাগবে। তো আশা করি আমরা তোমাকে একটা ভালো কনসেপ্ট দিতে পারবো। শুরু করি। আচ্ছা, তাহলে লব্ধি। তো লব্ধি কথাটার অর্থ কী? লব্ধি কথাটার অর্থ হচ্ছে যোগফল। কার যোগফল? একাধিক ভেক্টরের যোগফল। লব্ধি কথার অর্থ হচ্ছে কি? একাধিক ভেক্টরের যোগফল। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে 2টা ভেক্টরের যোগফল নিয়ে। তো ভেক্টরের যোগফল বলতে কি বোঝায়? একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা চিন্তা করি। সাপোজ এই হচ্ছে একটা ফুটবল। এই ফুটবলে ধরো 10 নিউটন ফোর্স দিয়ে রোনালদো লাথি দিল, একই সাথে ধরো 15 নিউটন ফোর্স দিয়ে মেসি লাথি দিল। এখন বলটা কোন দিকে যাবে? কমন প্রশ্ন যে বলটা তাহলে কোন দিকে যাবে। এই যে কোন দিকে যাবে এইটার উত্তর দেয় হচ্ছে লব্ধি। মানে কি? যে এই দুইটা ভেক্টর যখন একই সাথে বলের উপর পড়ল, তখন বলটা না রোনালদোরটা পাবে না মেসিটা পাবে। তার মানে 10 নিউটনও তার উপর কাজ করবে না, আবার 15 নিউটনও কাজ করবে না। বা সে রোনালদো যেদিকে লাথি দিল সেই দিকেও যাবে না, মেসি যেদিকে লাথি দিল সেই দিকেও যাবে না, সে অন্য একটা দিকে যাবে। তো কোন দিকে যাবে সেইটার জন্য আমাকে বুঝতে হবে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র আমাকে কি বলে? সামান্তরিক সূত্র বলে যখন একটা বিন্দুর উপর 2টা ভেক্টর কাজ করতেছে একই সাথে, তো তখন তুমি যদি জানতে চাও যে 2টা ভেক্টর যোগ হয়ে অর্থাৎ 10 নিউটন আর 15 নিউটন মিলে মোট বলটার উপর কত ফোর্স পড়তেছে, কত ভেক্টর কাজ করতেছে, কত বল বা কত ব্যাগ কাজ করতেছে, সেইটা বার করার নিয়ম কি? যে ওই 2টা ফোর্সকে দিয়ে তুমি একটা সামান্তরিক আঁকা ফেলো। অর্থাৎ আমি যদি এই একটা ফোর্স নিলাম 10 নিউটনের জন্য, আমি সাপোজ 10 সেন্টিমিটার একটা দাগ নিলাম, 15 নিউটনের জন্য আমি 15 সেন্টিমিটার একটা দাগ নিলাম, এবং অ্যাঙ্গেলটাও আমি সাপোজ জানি, সাপোজ অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ধরে আমি একটা কি করব? একটা সামান্তরিক আঁকবো। তাহলে একটা সামান্তরিক পেয়ে গেলাম না? এবার আমাকে লব্ধির সূত্র বলে যে সামান্তরিকের যে কর্ণটা, সে কর্ণটা মানে এবং দিকে লব্ধিকে প্রকাশ করে। তার মানে কি? কর্ণটার যে দৈর্ঘ্য পাবো বলটার উপর তত নিউটন ফোর্স পড়বে, এবং কর্ণটা যেই দিক বরাবর গেছে, কর্ণটা সাপোজ 30 ডিগ্রিতে যাইতে পারে, 35-এ যাইতে পারে, যে কোনো দিকে যাইতে পারে, কর্ণটা যেই দিক বরাবর গেছে বলটাও ওই দিক বরাবর যাবে। সহজে জিনিসটা বোঝা গেছে আশা করি। অর্থাৎ আমাকে যখন বলবে যে একটা বিন্দুর উপর একই সাথে কেউ এই 100 নিউটন ফোর্সে ধাক্কা দিছে, একই সাথে কেউ এদিক বরাবর ধরো 15 নিউটন ফোর্সে ধাক্কা দিছে, এখন আমাকে বললো যে লব্ধিটা কত হবে। তাহলে আমি কি করব? 100 নিউটনের জন্য 100 সেন্টিমিটার দাগ দিব, 15 নিউটনের জন্য 15 সেন্টিমিটার দাগ দিব, অ্যাঙ্গেল এটা যা আছে এইখানেও অ্যাঙ্গেল সেইটা নিয়ে একটা সামান্তরিক কমপ্লিট করব। এবার সামান্তরিকের যে কর্ণ, সে কর্ণটাই কি হবে? কর্ণটা যেদিক বরাবর যাবে বল, এই বিন্দুটা সেদিক বরাবর ফোর্স পাবে। কর্ণটার যে দৈর্ঘ্য পাবো আমার এই বিন্দুটার উপরও নিট তত ফোর্স, অর্থাৎ মোট তত ফোর্স পড়বে। আশা করি বুঝা গেছি। তাহলে আমি যদি এরকম একটা প্র্যাকটিস করি, যদি সহজ প্র্যাকটিস করি, যে এই বিন্দুর উপর এই দিক বরাবর কেউ কেউ সাপোজ এই 4 নিউটন ফোর্সে ধাক্কা দিয়েছে, তাহলে আমি এর জন্য 1 2 3 4 ছোটো মজা করে আঁকি একটা জিনিস মিল করে দিই। তাহলে 4-এর জন্য আমি 4 ঘরের একটা দাগ নিলাম, আর আরেকজনকে ধরো এই দিক বরাবর 3 নিউটন, তাহলে 3 নিউটনের জন্য আমি 3 ঘরের একটা দাগ দিলাম। তাহলে এদিক বরাবর 4 নিউটন, এদিক বরাবর 3 নিউটন। তাহলে আমাকে বললো যে তাহলে
লব্ধিটা কোন দিক বরাবর হবে, অর্থাৎ এই বিন্দুটার উপর মোট কি বল পড়লো এবং কোন দিকে বিন্দুটা যাবে। তাহলে আমি কী করবো, সামান্তরিক কমপ্লিট করব। তো এখানে তো সামান্তরিকটা আয়তক্ষেত্র হয়ে যাবে, তো এই সামান্তরিক আঁকলাম। এই তাহলে আমি কি আঁকলাম, এবার কর্ণ আঁকলাম। তাহলে কর্ণ আঁকলে দেখা যাবে কি যে এটা তো একটা, এটাও 3, এটা 4, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, এটা পেয়ে যাবো কত, 5। তার মানে এর মান হবে 5। তার মানে আমি এটার দৈর্ঘ্য কত পাবো, 5 সেন্টিমিটার পাবো। তাহলে আমি এই বিন্দুর উপর কত ফোর্স পাবো, 5 সেন্টিমিটার থেকে পাবো হচ্ছে 5 নিউটন। তার মানে এই বিন্দুর উপর কাজ করবে কত নিউটন, 5 নিউটন। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন সমস্যা হচ্ছে এই যে জিনিসটা আঁকলাম, এইটা তো খুবই বেসিক একটা চিত্র ছিল, অর্থাৎ 90 ডিগ্রি থাকার কারণে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি কর্ণের মান বের করে ফেলতে পারছি। কিন্তু যখন আমাকে এরকম একটা চিত্র হবে, তখন তো আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে কর্ণের মান বের করতে পারবো না। আর আসলে আমি যে কনসেপ্টটা তোমাকে বললাম যে সেন্টিমিটার আঁকবা, কোন মেপে চিত্রটা কমপ্লিট করবা, এটা তো আসলে প্র্যাকটিক্যালি করা সম্ভব না। প্র্যাকটিক্যালি কি সম্ভব যে আমাকে 100 নিউটন বললে 100 সেন্টিমিটারের দাগ আঁকবো, তারপরে 20 নিউটন বললে 20 সেন্টিমিটারের দাগ আঁকবো, তারপরে আমি কর্ণ মাপবো, এটা তো পসিবল না। তখন আমরা কি করি, আমরা একটা এখন সূত্র ডেভেলপ করব, অর্থাৎ আমি 100 সেন্টিমিটারের বদলে আমি একটা সূত্র ডেভেলপ করে ফেলবো, যে সূত্রটা বসাইলে আমি অটো কর্ণের মানটা এবং কর্ণের কোণটা পেয়ে যাব। অর্থাৎ আমি এখন সামান্তরিক সূত্র শিখব, সামান্তরিক সূত্রের প্রমাণ শিখব। এই প্রমাণ তোমাদের লাগবে না, মানে পরীক্ষাতে কোনো দিন আসবে না, কিন্তু শেখার জন্য তুমি চাইলে শিখতে পারো। অর্থাৎ আমরা এখন প্রমাণের মাধ্যমে দেখব যে কীভাবে, অর্থাৎ দুইটা বাহুর মান যদি জানা থাকে তাহলে ডিরেক্টলি সূত্র বসায় কর্ণের মানটা বের করে ফেলা যায়। আর কর্ণের মানটাই হচ্ছে আমাদের লব্ধির মান। আবার কীভাবে সূত্র বসায় কর্ণের দিকটা বের করে ফেলা যায়, আর ওই কর্ণের দিকটাই হচ্ছে আমাদের লব্ধির দিক। ওকে, তাহলে আমরা শুরু করি। সাপোজ এই হচ্ছে আমার পয়েন্ট, এইখানে আমি এটাকে নাম দিলাম পি ভেক্টর, আর এই দিক বরাবর আমার আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এরা হচ্ছে আমার মূল ভেক্টর, এরা পরস্পরের সাথে আলফা কোণে আছে। তাহলে এখন আমি যদি তাহলে তাদের লব্ধি বার করার জন্য আমাকে কী করতে হবে, সামান্তরিকটাকে কমপ্লিট করতে হবে। তাহলে এই হচ্ছে আমার সামান্তরিক। তাহলে আমার লব্ধি কোণ বরাবর, এই হচ্ছে আমার লব্ধি আর, এই হচ্ছে আমার লব্ধি আর। তাহলে আমাকে এখন সূত্র বানাইতে হবে, যাতে যেই সূত্র দিয়ে আমি অটো আর এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু আমি চাইলে কোনো সূত্র সরাসরি বার করতে পারি না, কিন্তু আমি তো পিথাগোরাসের সূত্র জানি। তাহলে এইখানে যদি আমি একটা 90 ডিগ্রি বানাইতে পারি, তাহলে ওই চিত্র থেকে আমি কী করবো, আর এর মানটা বের করে ফেলতে পারবো। কীভাবে একটা সমকোণী ত্রিভুজ বানানো যায়, দেখো এটাকে যদি আমি এক্সটেন্ড করি এই পর্যন্ত, তাহলে এইটা যদি আলফা হয়, মাথায় রাখবা এইটাও কিন্তু আলফা, অনুরূপ কোণ। তো এটার নাম দিলাম আমি সাপোজ, এটাকে নাম এ বি সি ডি ই। এবার একটু দেখো, আমি যদি এখানে এই এ ডি সি, এই যে ত্রিভুজ ইয়াটা আছে, এইটার উপর যদি আমি করতে পারি, এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমি এখান থেকে এডির মানটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ তুমি চিন্তা করো, যদি ত্রিভুজ এবিসির কথা আমি চিন্তা করি, ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এর মধ্যে কিন্তু আমি এডি স্কোয়ার আমি লিখতে পারি না, যে এসি স্কোয়ার প্লাস এই সিডি স্কোয়ার। দেখো তো এই এডিটাই তো আমার দরকার, এডিটাই তো আমার আর, তাই না? অর্থাৎ আমার আর স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে আমার এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন কোনোভাবে আমি এসি আর এডির মান, এই এসি আর সিডির মান যদি বার করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমার হয়ে যায়। এবার এসি কি, এসি দেখো হচ্ছে, এসি হচ্ছে এবি আর বিসি এর যোগফল। তাহলে আমি এসিকে কি বলতে পারি, এসি হচ্ছে এবি প্লাস বিসি স্কোয়ার। আর সিডি কি, সিডি মানে সিডি স্কোয়ার। সিডির এখন আমি একটা মান বের করে দেখাবো। তাহলে এবির জায়গায় আমি কী লিখতে পারি, এবি দেখো তো, এবি মানে হচ্ছে পি, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি এবি হচ্ছে পি। আর বিসি দেখো তো কি, বিসি হচ্ছে যে এইটুকুটা, তাই না?
এইটুকুটাকে আমি চাইলে আমি যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এই ত্রিভুজটার চিন্তা করো যে এইটা যদি কিউ হয়, এইটাও কিন্তু কিউ, কারণ অনুরূপ বাহু, তাই না? এইটা যদি কিউ হয়, এইটাও কিউ। দেখো আমার যে সূত্রটা সেখানে কিন্তু আমাকে শেষ পর্যন্ত দুইটা পি আর কিউ এর ভ্যালুই দেওয়া থাকবে, আর কিন্তু কোনো ভ্যালু দেওয়া থাকবে না। তো আমার এই সূত্রটার মধ্যে কিন্তু এবিসিডি কিছু রাখা যাবে না, শুধু রাখতে পারবো আমি পি আর কিউ। তাহলে আমার এই বিসিকে কী করতে হবে, পি কিউ কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখো তো এখানে কিউ আছে না, তাহলে আমি চাইলে এটাকে কিউতে কনভার্ট করতে পারি। কীভাবে কনভার্ট করতে পারি একটু খেয়াল করো তো। কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার কত, বিসি, আর অতিভুজ হচ্ছে আমার কিউ। না ঠিক ছিল, ঠিক ছিল। তারপরে অর্থাৎ কিউ এর ভ্যালু, তাহলে এখান থেকে আমি বিসি এর ভ্যালু বলতে পারি কি, বিসি এর ভ্যালু হচ্ছে আমার কিউ কজ আলফা। তাহলে আমি এখান থেকে বিসি এর ভ্যালু বলতে পারি কত, কিউ কজ আলফা স্কোয়ার। আর সিডি এর ভ্যালু কত, সিডি এর ভ্যালু আমি যদি চিন্তা করি, এখানে যদি আমি লিখি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার কত, সিডি, অতিভুজ হচ্ছে আমার কিউ। তাহলে সিডি এর ভ্যালু হচ্ছে আমার কিউ সাইন, এখানে তো যেহেতু আলফা দিয়ে করছি, এটা আলফা সাইন আলফা। তাহলে সিডি এর ভ্যালু হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কিউ সাইন আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি একটু এখানে আসি, তাহলে আমার আর স্কোয়ারের ভ্যালু আসতেছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র খাটাই এখানে। তাহলে আমি এখান থেকে পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস টু পি কিউ কজ আলফা, এতটুকু প্লাস কিউ, আর এখানে এখানে কিন্তু স্কোয়ার হবে কিউর উপরও, তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে একসাথে যদি সাজায় লিখি, আর স্কোয়ারের ভ্যালু আসবে কত, দেখো পি স্কোয়ার আছে এইখানে, এই কিউ স্কোয়ার এখান থেকে, আর এখান থেকে যদি আমি কিউ স্কোয়ার কমন নিই, তাহলে ভিতরে থাকবে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, আর সাথে রইল টু পি কিউ কজ আলফা। তাহলে সাজায় লিখলে কী পাবো, পি স্কোয়ার, এখানে কিন্তু এটা ওয়ান হয়ে যাবে না, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। তাহলে রুট করে দিলে এইটা হচ্ছে আমাদের বিখ্যাত লব্ধির সূত্র, যে একটা ভেক্টর স্কোয়ার যোগ আরেকটা ভেক্টর স্কোয়ার যোগ টু একটা ভেক্টর ইন্টু আরেকটা ভেক্টর কজ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। অর্থাৎ এই সূত্র, এটা দিয়ে আমরা কি করতে পারি, কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ লব্ধির মানটা বের করতে পারি। যদি তোমাকে বললো যে একটা ভেক্টর পি সেটা হচ্ছে ধরো 30 নিউটন, আর একটা ভেক্টর কিউ সেটা হচ্ছে 20 নিউটন, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সাপোজ 60 ডিগ্রি, তাহলে লব্ধির বা কর্ণের মান কত? তাহলে আমরা কি এখন স্কেল দিয়ে মাপবো, সামান্তরিক কমপ্লিট করে স্কেল দিয়ে মাপবো? না, সামান্তরিক কমপ্লিট করবো না, স্কেল দিয়েও মাপবো না। আমি এই সূত্রটা বসাবো যে আমার আর এর মান হবে, আমার আর এর মান হবে √/, 30 স্কোয়ার যোগ 20 স্কোয়ার যোগ 2 ইন্টু 30 ইন্টু 20 ইন্টু কজ 60 ডিগ্রি। তাহলে এইটা ক্যালকুলেটারে বসাইলে আমরা মানটা পেয়ে যাব, 30 স্কোয়ার যোগ 20 স্কোয়ার যোগ 2 ইন্টু 30 ইন্টু 20 ইন্টু কজ 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা আসবে কত, 10√19 বা 43.58 নিউটন। তার মানে কর্ণের যে দৈর্ঘ্য সেটা পাইতাম কত, 43.58 সেন্টিমিটার, আর লব্ধির দিয়ে চিন্তা করলে মানটা হচ্ছে কত, 43.58 নিউটন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লব্ধির মানটা বের করতে পারি। আমরা যদি আরেকটা জিনিস প্র্যাকটিস করি, একই অঙ্ক আমি যদি আবার প্র্যাকটিস করি ওই যে মেসি অঙ্কটা দিয়ে, যে সাপোজ এখন তোমার ফ্রেন্ড এই দিক বরাবর একটা বলকে লাথি দিছে ধরো 20 মিটার পার সেকেন্ডে, একই সাথে তুমি এখন এই দিক বরাবর লাথি দিছো সাপোজ 10 মিটার পার সেকেন্ডে। এখন আমাকে বললো যে বলটা কোন দিক বরাবর যাবে। মনে রাখবা লব্ধি সবসময় কি হয়, দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো জায়গা দিয়ে যায়, একবারে একজাক্ট মাঝামাঝি না, কিন্তু এই দুইটার মাঝের কোনো জায়গা দিয়ে যায়। এটা তো আমরা এমনি বুঝতে পারতেছি, কারণ যখন সামান্তরিক অঙ্কন করব তাহলে তো মাঝামাঝি দিয়ে যাবে কর্ণটা। আচ্ছা, তাহলে এখন কর্ণকে আমি সেন্টিমিটার হিসেব দিয়ে করব?
না, স্কেল দিয়ে মাপবো না, সেন্টিমিটার দিয়েও করবো না, আমি করবো লব্ধির সূত্র বসাবো। লব্ধির সূত্র কী আসবে? 20 স্কোয়ার 10 স্কোয়ার 2 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু কজ মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এটা বসাইলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে হচ্ছে এই 22.36 মিটার পার সেকেন্ড। তার মানে দুইজনের লাথি একসাথে পড়ার ফলে বলটা এই 20 আর 10 মিলে কততে 22.36 মিটার পার সেকেন্ড বেগে এদিক বরাবর চলে যাবে। তাহলে এতক্ষণ আমরা কি করলাম? লব্ধির মান বের করলাম, সূত্র দেখলাম, প্র্যাকটিস করলাম। এইবার এইখানে কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লব্ধির দিক। দিক জিনিসটা কি? যে বলটা তো আমি বুঝলাম যে বলটা হচ্ছে আমার এত বেগে চলে যাবে, কিন্তু কোন দিকে যাবে? দিকটা তো খুঁজে বার করা লাগবে, তাই না? তাহলে এই দিকটা বার করার জন্য আমরা আরেকটা সূত্র দেখব। দিক কোনটা বলো তো? এই যে যদি আগে সূত্রটা দেখি, এই যে এইটা হচ্ছে দিক, তাই না? বা আমি যদি চিত্রটা আবার এখানে আঁকি, এই হচ্ছে, এরকম ছিল না চিত্রটা? এরকম ছিল, তাই না? এটা ছিল লব্ধির মানটা, এটা ছিল লব্ধির মানটা। তাহলে এই একটা ভেক্টর যদি হয় পি, একটা যদি হয় কিউ, তাহলে এই যে লব্ধির মান, লব্ধির দিক বলতে বোঝায় কি? যে পি এর সাথে অথবা কিউ যে কোনো একটার সাথে অ্যাঙ্গেলটা বের করতে হবে যে বলটা কোন দিকে যাচ্ছে বা বিন্দুটা কোন দিকে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার থিটা, আর এটা তো আমরা আগে বলে দিছি এটা হচ্ছে আমার আলফা। তাহলে থিটার মানটা কীভাবে বের করা যায়? দেখো টেন থিটা, দেখো তো এই এটা যদি ওই যে আগের মতো যদি এইটাকে যদি আমি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তো এই লম্ব কে ছিল? লম্ব ছিল হচ্ছে এই যে সিডি, সিডিটা লম্ব ছিল না? সিডির ভ্যালু কত বের করছিলাম? কিউ সাইন আলফা। তাহলে এই সিডির ভ্যালু এখানে আসবে কত? কিউ সাইন আলফা। আর লম্ব বাই ভূমি, ভূমি কি কোনটা ছিল? এটা ছিল না? তাহলে এই যে ভূমি কত? ভূমি হচ্ছে আমার যে এতটুকু, এ বি আর হচ্ছে বিসি, মানে হচ্ছে পি প্লাস বিসি, মানে বিসি কে ছিল? কিউ সাইন আলফা। তাহলে পি প্লাস কিউ সাইন আলফা। তাহলে আমার ভূমি হচ্ছে পি প্লাস কিউ সাইন আলফা। তাহলে এইটা হচ্ছে আমার লব্ধির দিকের সূত্র, অর্থাৎ বলটা কোন দিকে যাবে সেটা বের করার সূত্র। তো এই সূত্রটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই যে এই পি এর পরিচয় কি? পি এর পরিচয় মানে হচ্ছে যার সাথে অ্যাঙ্গেলটা বের করছি। তাহলে পি হচ্ছে যার সাথে কোণ নির্ণয় করছি, তার মান হচ্ছে এই পি। আলফা তো জানি, মানে মূল ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। আর হচ্ছে থিটা হচ্ছে কি? লব্ধির সাথে পি এর কোণ বা লব্ধির দিক। এটা কি বলে? লব্ধির দিক। তো আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমরা পি এর সাথেই কেন নির্ণয় করলাম কোনটা? কিউ এর সাথেও তো নির্ণয় করতে পারতাম। অবশ্যই কিউ এর সাথেও নির্ণয় করতে পারতাম। তখন সূত্রটা কেমন হয়ে যেত? এই যে টেন থিটা, যার সাথে কোণ নির্ণয় করি সে কিন্তু এই যে এখানে একলা থাকে। তাহলে এখানে দেবো তখন কিউ, তাহলে এখানে হবে কি? পি সাইন আলফা, পি কজ আলফা। তাহলে সূত্রটা আমরা দুইভাবেই লিখতে পারি, তবে পরিচয়টা হয়ে যাবে ভিন্ন। যে কিউ এর সাথে যদি অ্যাঙ্গেল নির্ণয় করি তাহলে এইটা হচ্ছে থিটা, আর পি এর সাথে অ্যাঙ্গেল নির্ণয় করলে এইটা হচ্ছে থিটা। সূত্রটাও এরকম। আর সূত্রের শেষে অবশ্যই বলে দেওয়া লাগবে যে কার সাথে অ্যাঙ্গেলটা নির্ণয় করতেছি। অর্থাৎ যদি আমি আবার ওই যে মেসি রোনালদের ইয়েতে যাই, উদাহরণে যাই, যে মেসি এই দিক বরাবর, সাপোজ মেসি 10 নিউটনে কিক মারলো, রোনালদো সাপোজ 15 নিউটনে কিক মারলো। এখন আমার বলছে বলটা কোন দিক বরাবর যাবে, এ হচ্ছে বল সাপোজ। তাহলে আমরা জানি যে কারো একজনের সাথে আমি কোণ নির্ণয় করতে পারি, যে মেসি যেদিকে লাথি দিয়েছিল তার সাথে এত অ্যাঙ্গেল করে বলটা চলে যাচ্ছে। তাহলে আমি ধরো মেসির সাথে অ্যাঙ্গেল নির্ণয় করতেছি, তাহলে এইটা হচ্ছে আমার থিটা। তাহলে আমার টেন থিটা ইকুয়াল টু, মেসির সাথে যেহেতু বের করতেছি তাহলে মেসির মানটা কী হবে?
আলাদা, মেসি আলাদা হবে, রোনালদো সাইন আলফা, রোনালদো কজ আলফা। আচ্ছা, এবার দেখো রোনালদোর ভ্যালু কত ছিল, রোনালদোর ভ্যালু ছিল 15 সাইন, আচ্ছা আমরা আলফার ভ্যালু বলে দিই, আলফার ভ্যালু বললাম যে ধরো 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি 15 আর হচ্ছে মেসির ভ্যালু কত 10 সাইন 60 ডিগ্রি, সরি এখানে বলেছে এটা হচ্ছে 10 প্লাস 15 কজ 60 ডিগ্রি। তাহলে এখান থেকে টেন থিটার একটা ভ্যালু পাবো আমি এই টোটাল জিনিসটা হিসাব করলে, আর থিটার ভ্যালু হবে ক্যালকুলেটারে যদি আমি টেন ইনভার্স এই ভ্যালুটা বসায় দিই, তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে লব্ধির মান এবং লব্ধির দিকের হিসাব নিকাশ। আচ্ছা, এখান থেকে নদী নৌকার অঙ্ক আছে, সেটা আমরা পরে করব। এখন আমরা বুঝবো হচ্ছে উপাংশ। আচ্ছা, উপাংশ জিনিসটা কি রিয়েল লাইফ থেকে একটু বোঝার চেষ্টা করো। ধরো এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে সাপোজ ওয়াই অ্যাক্সিস। তুমি ধরো এইখান থেকে হেঁটে 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 এইখানে গেছো, তুমি কিন্তু এই দিক বরাবর হাঁটতেছো, তাই না? কিন্তু একটু দেখো তো, তুমি আসলে এক্স অক্ষ বরাবরও কিছুটা সামনে গেছো, আবার তুমি ওয়াই অক্ষ বরাবরও কিছুটা সামনে গেছো। মানে তুমি এভাবে যদি চিন্তা করো যে এটা মাটি আর এটা উচ্চতা, তো তুমি এই দিক বরাবর লাফ দিলে তুমি একই সাথে সামনেও যাচ্ছ, তুমি একই সাথে সাথে উপরেও যাচ্ছ। এই যে তুমি একটা দিক বরাবর যাওয়ার ফলে এক্স অক্ষ বরাবরও একটা স্মরণ হইতেছে, তোমার ওয়াই অক্ষ বরাবর একটা স্মরণ হইতেছে, এই জিনিসটা কি বলতেছি উপাংশ, মানে উপ অংশ, মানে মূল ভেক্টরের অংশ। তো এটাকে যদি আরও সুন্দরভাবে চিন্তা করি, যে ধরো তুমি এই দিক বরাবর ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিলা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে তুমি একটু পরে খেয়াল করবা যে তুমি এই দিক বরাবরও স্মরণ ঘটলো, এই দিক বরাবরও তোমার স্মরণ ঘটলো। ফলে তোমার এই 10 মিটার পার সেকেন্ড বেগে তুমি সামনেও গেলা, আবার এই দিকেও গেলা। বা আমি যদি এটাকে বলি যে এইটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে ওয়েস্ট তুমি দৌড় দেওয়ার ফলে তুমি নর্থের দিকেও গেলা, নর্থের দিকেও গেলা, তুমি একই সাথে সরি এটা হচ্ছে ওয়েস্ট, তুমি হচ্ছে ওয়েস্টের দিকেও গেলা, তুমি নর্থের দিকেও গেলা। তাহলে এই যে তোমার মূল ভেক্টর দুইটা ভাগ হয়ে তোমাকে দুই দিকে নিয়ে গেল, এই জিনিসটাকে বলা হচ্ছে উপাংশ। আরও যদি একটা উদাহরণ দিই, যে তোমাকে কেউ একজন এই দিক বরাবর ধাক্কা দিল, তাহলে এই দিক বরাবর ধাক্কা দেওয়ার ফলে তুমি আবার ওই যে আগের মতো খেয়াল করো যে তুমি এই দিক বরাবরও চলে গেছো, আবার তুমি এই দিক বরাবর চলে গেছো। তার মানে যে তোমাকে ধাক্কাটা দিছে তার ধাক্কার দুইটা উপাংশ তৈরি হলো না? তার ধাক্কার একটা অংশ তোমাকে এই দিক বরাবর নিছে, আর একটা অংশ তোমাকে এই দিক বরাবর নিছে। এই যে ধাক্কার দুইটা অংশ সৃষ্টি হলো, এই জিনিসটাকে বলা হয় উপাংশ। তাহলে আমরা এবার উপাংশ বের করার সূত্র দেখি। একটু চিন্তা করো বেসিক। তো আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে লম্ব উপাংশ। লম্ব উপাংশ মানে কি, আমার দুইটা উপাংশ পরস্পরের সাথে লম্বভাবে থাকবে, এরকম উপাংশ নিয়ে আমরা সাধারণত আলোচনা করি। কিন্তু উপাংশ যে কোনো দিকে হইতে পারে, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আপাতত লম্ব উপাংশ চিন্তা করো। অর্থাৎ তুমি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তুমি এই দিক বরাবর গেলা, বা এই দিক বরাবর একটা ভেক্টর যাচ্ছে থিটা অ্যাঙ্গেলে, এটা হচ্ছে আর। তাহলে তার এক্স অক্ষ বরাবর কী পরিমাণ উপাংশ হবে? অর্থাৎ এই দিক বরাবর কেউ তোমাকে ধাক্কা দিলে তুমি এক্স অক্ষ বরাবর ধাক্কাটা কতটুকু পাবা? তাহলে একটু চিন্তা করো, এটাকে যদি আমি একটা ত্রিভুজ কমপ্লিট করে ফেলি, তাহলে আমি এখানে একটা সূত্র লিখতে পারি না, যে কস থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার কত? ভূমি হচ্ছে আমার এই এক্স অক্ষ বরাবর উপাংশ, এটাকে আমি বলবো আর এক্স। তাহলে আর এক্স যেটা আমার দরকার, আর এক্সটাই কিন্তু আমার দরকার, এ হচ্ছে আমার কত, আর অতিভুজ আর। তাহলে আমার আর এক্সের ভ্যালু আসতেছে কত, আর কস থিটা। একইভাবে আমি যদি সাইন থিটা দিয়ে সূত্রটা লিখতাম, লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে আমার আর
সরি লম্ব হচ্ছে আমার এইটা, লম্ব হচ্ছে আমার এইটা, আর না সেটাতে আর ওয়াই, লম্ব হচ্ছে আমার আর ওয়াই, লম্ব অতিভুজ আমার কত আর, তাহলে আমার আর ওয়াই, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে কত আর সাইনটা। তাহলে আমি উপাংশর দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে আমার আর সাইন থিটা, একটা হচ্ছে আর কস থিটা। এক্স অক্ষ বরাবর হচ্ছে আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা। এই জায়গায় একটা ভুল আছে। এই ভুলটা হচ্ছে তোমরা সবসময় এইটাই শিখো যে এক্স অক্ষ বরাবর উপাংশ আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর সাইন থিটা। এটা কিন্তু ভুল। আমি যার সাথে থিটা ধরছি সেইটা হচ্ছে সেই বরাবর সবসময় আর কস থিটা, আর যার সাথে থিটাটা ধরি নাই তার সাথে হচ্ছে সাইন থিটা। মানে সহজ কথা, যদি তোমার এরকম হইতো যে এইটা আর দেওয়া, এইটা থিটা, এটা ওয়াই অক্ষ আর ওয়াই, এটা আর এক্স, এখন আর ওয়াই এর ভ্যালু হয়ে যাবে কত আর কস থিটা, আর এক্সের এ হয়ে যাবে আর সাইন থিটা। মানে যার সাথে অ্যাঙ্গেলটা আমার জানা আছে তার সাথে হচ্ছে সবসময় কজ, আর যার সাথে জানা নাই তার সাথে সবসময় তার দিক বরাবর বার করার হচ্ছে আর সাইন। ক্লিয়ার? কারণ সবসময় তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ কখনো বলে দিবে না, তোমাকে নর্মাল এরকম বলবে। সাপোজ বলবো এই একটা ভেক্টর আর মধ্যবর্তী অঙ্গের 60 ডিগ্রি, তাহলে এই বরাবর উপাংশটা কত, এই বরাবর উপাংশ কত। এখন এটা কি এক্স অক্ষ না ওয়াই অক্ষ তুমি কি জানো? তুমি বলবা ভাইয়া এটা তো এই ভূমি বরাবর দেখা যাচ্ছে, আমি তো বুঝতেছি এটা এক্স অক্ষ। এই চিত্রটাই যদি আমি চেঞ্জ করে দিই, বলি এরকম যে এইটা আর এইটা থিটা, এই দিক বরাবর উপাংশ কত। এখন তুমি বলতে পারবা এটা এক্স অক্ষ না ওয়াই অক্ষ, তাহলে তোমাকে কী দিয়ে চিন্তা করতে হবে? থিটা দিয়ে। যদি তোমাকে বলে থিটা 60 ডিগ্রি, তোমাকে বললো আর এর মান হচ্ছে 10 নিউটন, কেউ তোমাকে এই দিক বরাবর ধাক্কা দিলে এই দিক বরাবর তুমি কতটুকু সরবা, তাহলে তোমাকে চিন্তা করতে হবে কি, তোমাকে চিন্তা করতে হবে যে যেহেতু এই বরাবর অ্যাঙ্গেলটা জানি, তাহলে এই দিক বরাবর নাম দিলাম সাপোজ পি, তাহলে পি এর ভ্যালু হবে আর কস থিটা। আর এর ভ্যালু কত 10, কজের কস থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান হাফ হচ্ছে 5। তার মানে কেউ তোমাকে এই দিক বরাবর ধাক্কা দিলে তুমি এই দিক বরাবর কতটুকু যাবা? 5 যাবা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার উপাংশের হিসাব নিকাশ। তাহলে এরকম তোমরা আরও প্র্যাকটিস করতে পারো যে এই দিক বরাবর কেউ তোমাকে ধাক্কা দিল, এই দিক বরাবর তুমি কতটুকু যাবা। এইটা আর সমান সমান হচ্ছে সাপোজ 5 নিউটন, মধ্যবর্তী অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এই দিক বরাবর উপাংশ কত, তাহলে এই দিক বরাবর উপাংশ হবে কত আর কজ 30 ডিগ্রি। তাহলে এর সাথে ওই যে লম্ব উপাংশ কেন বলছিলাম যে এর সাথে লম্ব দিক বরাবর যে উপাংশটা হবে সেইটা হবে তাহলে আর সাইন 30 ডিগ্রি। ক্লিয়ার? একটা উপাংশ যদি কস হয় তার সাথে লম্ব দিকটা হবে সবসময় কি সাইন। এই উপাংশ তোমাদের প্রচুর কাজে লাগবে, যেটা তোমরা নেক্সটে দেখতে পাবা।